তুইতেই সূচনা, তুইতেই সমাপ্তি। পারভেজ ভাইয়া তোমাকে পছন্দ করে, তাই না? আসলে ভাইয়ার কথা শুনে এমনটাই মনে হচ্ছে। মাহির ভাইও আগে এভাবে ভালোবাসা প্রকাশ করত আমার কাছে, কিন্তু আমি বুঝতে পারতাম না। মীর বাড়িতে এক অদ্ভুত থমথমে ভাব বিরাজ করছে। ডাইনিং টেবিলে গুছিয়ে রাখা খাবারগুলো অবহেলায় টেবিলেই পড়ে আছে। কারো পাকস্থলীতেই জায়গা হয়নি অন্নকণাগুলোর। ঘণ্টাখানেক আগে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাটি এখনো পুরোপুরি বোধগম্য হচ্ছে না। মাহির আর রোজির সম্পর্কের রসায়নটা কেউ এভাবে কল্পনাও করেনি। আসিফের সাথে রোজির যেমন সখ্য ছিল, মাহিরের স্বাধীন সান্নিধ্যটাকেও সবাই সেভাবেই দেখে এসেছিল। ড্রয়িং রুমে এখন এক গুমট নীরবতা। তানজিলা বেগম বাদে পরিবারের বাকি সদস্যরা বিমূঢ় হয়ে বসে আছেন। দীর্ঘ 10 মিনিটের নিস্তব্ধতা ভেঙিয়ে করিমের তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো, আমাদের এখন করণীয় কি? মোস্তফা হোসেন দীর্ঘ শ্বাস ফেলে বলেন, কি আবার? ছেলে মেয়ে নিজ ইচ্ছায় বিয়ে করেছে, সেখানে আমাদের আর কি করার আছে? মেনে নিতে হবে। সংসার তো ওরাই করবে, নাকি? উর্মিলা বেগম বললেন, সবই ঠিক আছে, কিন্তু তানজিলা তো মানছেই না। মা হয়ে যদি নিজের মেয়ের সাথে এমন জেদ ধরে থাকে, তবে পরিস্থিতি স্বাভাবিক হবে কি করে? আকম্বিক এমন একটা বিষয় মেনে নিতে পারছে না তানজিলা। আমরা আমরা নিজেরাই তো হতবিহ্বল হয়ে আছি। এত অল্প সময়ে মেয়েটা এত বড় একটা কাজ করে ফেলল। একজন মায়ের পক্ষে তা হজম করা সত্যিই দুষ্কর। এতক্ষণ পাথরের মতো নিথর হয়ে বসেছিলেন লুৎফর রহমান। এবার উদাস মনে বিড়বিড় করে উঠলেন, আমার মেয়েটাকে নিয়ে চলে গেল, আমার বাচ্চাটা আর ফিরবে না আমার কাছে। মোস্তফা হোসেন কপাল কুঁচকে বললেন, এটা কেমন কথা লুৎফর? ওরা কি সারা জীবনের জন্য চলে চলে গিয়েছে নাকি? পরিস্থিতি একটু থিতু হলেই আমরা ওদের ফিরিয়ে আনবো। তুই বরং এখন তানজিলাকে সামলা, যা হওয়ার তা তো হয়েই গেছে, এখন ওকে বোঝানোই আসল কাজ। এতক্ষণ গুমট মুখে বসে থাকা সাজ্জাদ হোসেন অবশেষে নীরবতা ভাঙলেন। ছোট ভাইয়ের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে নিস্পৃহ কণ্ঠে প্রশ্ন করলেন, লুৎফর, মাহিরকে মেয়ের জীবনসঙ্গী হিসেবে মেনে নিতে তোর কোথাও কোনোরূপ দ্বিধা আছে? পারিপার্শ্বিক চাপ উপেক্ষা কর, নিজের মনকে প্রশ্ন কর, তুই কি খুশি এই সম্পর্কে? মোস্তফা হোসেন বললেন, খুশি না হওয়ার তো কোনো কারণ দেখছি না লুৎফর। মেয়েকে তো একদিন না একদিন বিয়ে দিতেই হবে। হতো অন্য কোথাও বিয়ে হলে মেয়ে তোর পর হয়ে যেত, দূরে চলে যেত। এখন তো সারা জীবন নিজের বাড়িতেই মেয়েকে চোখের সামনে আগলে রাখতে পারবি। লুৎফর রহমান গভীর ভাবনায় ডুবে গেলেন। মনে মনে মেয়ের ভবিষ্যতের সমীকরণ মেলাতে লাগলেন। তার একমাত্র আদরের মেয়ে, কলিজার টুকরো। সত্যিই তো, এই কলিজাকে ছিঁড়ে আর কোথাও পাঠিয়ে তিনি থাকতেন কি করে? তাই ভাইপো মাহির তো তার চেনা জানা একদম সোনার টুকরো ছেলে। সব দিক থেকেই সে যোগ্য। আর সবকিছুর ওপরে সে রোজিকে ভালোবাসে। একজন বাবার কাছে এর চেয়ে বড় নিশ্চয়তা আর কি হতে পারে? লুৎফর রহমান ক্ষীণস্বরে নিজের সম্মতি জানিয়ে বললেন, আমি খুশি ভাইজান। মাহিরকে জামাই হিসেবে মেনে নিতে আমার কোনো আপত্তি নেই। সাজ্জাদ হোসেনের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন এলো না। তিনি বরাবরের মতোই নিরুত্তাপ গলায় ঘোষণা করলেন, ঠিক আছে, এই সম্পর্ক তবে চূড়ান্ত এবং কার্যকর হলো। এখন থেকে এই বিষয়ে আর কোনো তর্কের অবকাশ নেই। মাহিরের সাথেও কেউ কোনো যোগাযোগ করবে না। আর রাত অনেক হয়েছে, সবাই যার যার ঘরে যাও। কাল সকাল থেকে সবকিছু স্বাভাবিক নিয়মেই চলবে।
মোস্তফা হোসেন কিছুটা ইতস্তত করে বললেন, কিন্তু বড়জান ছেলে মেয়ে দুটো কি এভাবেই বাইরে থাকবে? মানে বলছিলাম কি, তানজিলাকে বুঝিয়ে ওদের ফিরিয়ে আনার একটা ব্যবস্থা। সাজ্জাদ হোসেনের কণ্ঠে এবার কঠোরতা ফুটে উঠল। তিনি কথা কেড়ে নিয়ে বললেন, কোনো ব্যবস্থার প্রয়োজন নেই। ওরা চরম অপরাধ করেছে। বড়দের অগোচরে এত বড় সিদ্ধান্ত নেই। উভয়ই সেই অপরাধের শামিল হয়েছে। এই বাড়ির নিয়ম অনুযায়ী এবার শাস্তিও ভোগ করতে হবে তাদের। মাথার উপর পরিবার নামক ছায়া না থাকলে জীবন যে কতটা দুঃসহ তা উপলব্ধি করাটাই হবে তাদের শাস্তি। এই বাড়ির একটা পিঁপড়াও ওদের সাথে যোগাযোগ করতে পারবে না, না তো ওদের খোঁজখবর নিতে পারবে। আশা করি আমাকে চড়াও হতে বাধ্য করবে না কেউ। শেষের কথাটা শাহেদা বেগমের দিকে চেয়ে হুঁশিয়ারি কণ্ঠে বললেন তিনি। তারপর সোফা ছেড়ে উঠে গটগট পায়ে চলে গেলেন নিজের রুমে। 7 ভাইবোনের বিশাল সংসারে আমি সবার ছোট। নুনান্তে পান্তা ফোরানোর সেই পরিবারে আমার বাবা ছিলেন একজন সাধারণ কৃষক। নিজের জমি বলতে তেমন কিছুই ছিল না। অন্যের ভিটেতে হাড়ভাঙা খাটুনি খেটে এত বড় সংসার চালানো ছিল বাবার জন্য এক দুঃসাধ্য লড়াই। তবুও অভাবের আঁচ আমাদের গায়ে লাগতে দেননি তিনি। 6 বছর বয়সে আমাকে ভর্তি করে দেওয়া হলো গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পড়ার প্রতি আমার ঝোঁক আর মেধা দেখে শিক্ষকরাও ছিলেন আশাবাদী। ফলস্বরূপ প্রাথমিক সমাপনীতে আমি বৃত্তি পেলাম। আমার এক শিক্ষকের ঐকান্তিক প্রচেষ্টায় রাজশাহীর এক নামকরা উচ্চ বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ হলো এবং আমি সেখানে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হলাম। সেই মাস্টার মশাইয়ের সাহায্যে আর স্কুলের সামান্য কিছু অনুদান সম্বল করে আমি পা রাখলাম এক নতুন শহরে উন্নত শিক্ষার হাতছানিতে। কিন্তু পথটা সহজ ছিল না। কিছুদিনের মধ্যেই আর্থিক সংকট প্রকট হয়ে উঠল। বাবা নিয়মিত টাকা পাঠাতে পারতেন না। মানুষের সাহায্যের উপর নির্ভর করে আর কতদিন চলে? ঠিক সেই কঠিন সময়ে আমার পাশে এসে দাঁড়ালেন ক্লাসের 5 জন সহপাঠী, পিউ, মাহির, পারভেজ, সাজোয়ার, মুক্তাদির। তারা ছিল সহজের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। ক্লাসে তাদের বেশ দাপট ছিল। রীতিমতো একটা গ্যাং বানিয়ে রাখত তারা। গ্রাম থেকে উঠে আসা 11 বছরের লাজুক মেয়ে আমি। স্বাভাবিকভাবেই তাদের জমের মতো ভয় পেতাম। তাছাড়া ক্লাসের অন্য সহপাঠীরা আমার গ্রাম্য আচরণ নিয়ে প্রায়ই উপহাস করত আমাকে। অথচ অদ্ভুতভাবে সেই দাপটে দলটির আচরণ আমার প্রতি ছিল ঠিক উল্টো। তারা আমাকে আগলে রাখত। নানারকম টিফিন, খাতা কলম, বইসহ নানান জিনিস উপহার পেতাম তাদের থেকে। ধীরে ধীরে তাদের সাথে আমার জড়তা কাটল। গড়ে উঠল এক অদ্ভুত সখ্যতা। নবম শ্রেণীতে যখন বিভাগ নির্বাচনের সময় এলো, তখন আমার সেই বন্ধুরা সবাই বিজ্ঞান বিভাগে ভর্তি হলো। ইচ্ছে থাকলেও শুধু খরচের কথা ভেবে আমি মানবিক বিভাগ বেছে নিলাম। সবাইকে অবাক করে দিয়ে পারভেজ বিজ্ঞান বিভাগ ছেড়ে আমার সাথে মানবিক বিভাগে চলে এলো। ওর চোখে আমার প্রতি স্রেফ বন্ধুত্বের চেয়েও বেশি কিছু ছিল যা আমি বুঝতে পারতাম। কিন্তু আমি কখনো তাকে সায় দেইনি। আমাদের সামাজিক ব্যবস্থার যে আকাশ পাতাল তফাৎ, তবুও ছেলেটা নাছোড়বান্দা। এসএসসি আর এইচএসসির গতি পেরিয়ে আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম। আজ বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে আমি কর্মজীবনে 2 বছর পার করছি। অনেক কিছুই বদলেছে, কিন্তু সেই ক্লাসের ব্যাকবেঞ্চার ছেলেটা আজও বদলায়নি। সেদিনের সেই আবেগ নিয়ে আজও সে আঠার মতো আমার পেছে লেগে আছে। একটানা স্মৃতিচারণ শেষ করে মীরা একটা দীর্ঘশ্বাস ফেলল। বুক চিরে আসা সেই দীর্ঘশ্বাস মিশে আছে বহু বছরের জমানো ক্লান্তি। এতক্ষণ মীরার প্রতিটি কথা প্রগ্রাসে গিলছিল রোজই। নীরবতা ভেঙে সে এবার মুখ খুলল। আমি তোমাকে আরেকটা প্রশ্ন করি মীরা আপু। সোফায় দুপা তুলে মীরা বেশ আরাম করেই বসেছে। রোজির দিকে উদাসীন দৃষ্টিতে তাকিয়ে সে ছোট করে উত্তর দিল, করো। তুমি কি পারভেজ ভাইয়াকে একটুও ভালোবাসো না? রোজের সরাসরি প্রশ্নে মুহূর্তকাল থমকে গেল মীরা।
তারপর ওর চোখে চোখ রেখে শান্ত গলায় বলল, একটু না রোজি, আমি তোমার পারভেজ ভাইয়াকে ভীষণ ভালোবাসি। মীরার এমন অকপটে স্বীকারোক্তিতে রোজির চোখ দুটো উজ্জ্বল হয়ে উঠল। সে আহ্লাদিত স্বরে বলল, তাহলে তো সব মিটেই গেল, এখন তোমরা বিয়ে করে নিলেই পারো। মীরার এবার ম্লান হাসল। ওই যে বললাম না, ওদের আর আমাদের পরিবারের মধ্যে আকাশ পাতাল তফাৎ। বিয়ে তো কেবল দুটো মানুষের মিলন নয়, দুটো পরিবারের বন্ধন। সেখানে আভিজাত্যের একটা হিসাব নিকাশ থাকে না। ও রোজই দমে গেল, কিন্তু কিছুক্ষণ পর কিছু একটা ভেবে নিয়ে আবার জিজ্ঞেস করলো, আচ্ছা আপু, পারভেজ ভাইয়া কোন বিশ্ববিদ্যালয়ে পড়েছে? রাজশাহীর একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়। কেন, পাবলিক চান্স হয়নি ভাইয়ার? মীরা এবার একটু শব্দ করে হাসল। মাহির রেশ না কাটতেই বলল, রোজি, তোমার পারভেজ ভাইয়া যে উচ্চ মাধ্যমিক পাশ করেছে এটাই বড়, আর তুমি ভাবছ ওর পাবলিকে চান্স নিয়ে। রোজি এবার বেশ বুদ্ধি খাটিয়ে কিছু সমীকরণ মেলালো, তারপর বিজ্ঞদের মতো গভীর হয়ে বলতে লাগলো, দেখো, ভাইয়ারা তোমার থেকে বেশি বড়লোক, কিন্তু তুমি ভাইয়ার চেয়ে বেশি কোয়ালিফাইড। একদিক দিয়ে ভাইয়া এগিয়ে আছে আর অন্য দিক দিয়ে তুমি, তাহলে তো দুজনেই সমান সমান হলো। ম্যাচ হয়ে গেল, মামলা ডিসমিস। মীরা এবার একটা ফাঁকা নিঃশ্বাস ছেড়ে বলল, তোমার কাছে হয়তো আমার এই শিক্ষাগত যোগ্যতাটা বিবেচিত হয়েছে রোজি, কিন্তু আমাদের সমাজে এখনো এমন অনেক মানুষ আছে যাদের কাছে বংশমর্যাদা আর আভিজাত্য ছাড়া বাকি সব পরিচয় তুচ্ছ। আমার শিক্ষার চাকরি হয়তো আমাকে স্বাবলম্বী করেছে, কিন্তু তাদের ওই আভিজাত্যের দেয়াল ভাঙার মতো শক্তি এখনো জোগাতে পারেনি। সাদ্দাত হোসেনের নিষেধাজ্ঞা মানতে পারলেন না লুৎফর রহমানের পিতার হৃদয়। মেয়ের জন্য মন ছটফট করছে। মেয়েটা তার কোন দিন বাড়ি ছেড়ে, বাড়ির মানুষ ছেড়ে কোথায় থাকেনি, আজকে কোথায় আছে, কেমন আছে, এই রাতে মাহির কোথায় নিয়ে গেল তার বাচ্চাটাকে, এসব প্রশ্ন করে করে খাচ্ছে তাকে। অগত্যা সাজ্জাদ হোসেনের আদেশ জারি হওয়া 1 ঘণ্টার মাথায় তা ভঙ্গ করলেন তিনি। ছাদের গুমট অন্ধকারে দাঁড়িয়ে চোখের কোণে জমা হওয়া উষ্ণ পানিটুকু মুছে নিলেন তালু দিয়ে। তারপর কাপা হাতে ধরে রাখা বাটন ফোনটাতে আঙ্গুল বুলিয়ে কল করলেন মাহিরকে। ওপাশ থেকে কলটা রিসিভ হলো না। বুকটা ধুক করে উঠল ভদ্রলোকের। দ্বিতীয়বার ডায়াল করার জন্য আঙ্গুল নাড়াতেই ফোনটা বেজে উঠল। মাহির নিজেই ব্যাক করেছে। কল রিসিভ করা মাত্রই মাহিরের বিনয়ী কণ্ঠের সালাম ভেসে এলো। লুৎফর রহমান সালামের উত্তর নিয়ে বললেন, কোথায় আছো আব্বু? চাচা, আমরা রাজশাহীতেই আছি। আমার মেয়েটা আছে কাছে আব্বু। লুৎফর রহমানের কণ্ঠস্বরে মমতাময় আকুতি ঝরে পড়ল। আসলে চাচা, আমি ওকে আমার এক বিশ্বস্ত মেয়ে ফ্রেন্ডের বাসায় রেখে এসেছি রাতটার জন্য। চিন্তা করবেন না, রোজি ভালো আছে ওখানে। আমার সেই ফ্রেন্ড ওর পূর্ব পরিচিত। বাসায় ফিরে এসো আব্বু, আমার মেয়েটা বাড়ির বাইরে থাকেনি কোনোদিন। এই পর্যায়ে কণ্ঠটা ধরে এলো ভদ্রলোকের। মাহির বুঝল একজন বাবার হৃদয়ের হাহাকার। সে যে লুৎফর রহমানকে লাইনে থাকতে বলে দ্রুত মীরাকে কনফারেন্স কলে যুক্ত করল। মীরা কল রিসিভ করতেই ফোনটা রোজিকে দিতে বলল মাহির। এবার রোজি আর লুৎফর রহমান তিনজন একসাথে কনফারেন্স কলে যুক্ত হয়েছে। মাহির রোজিকে বলল, রোজি, চাচা কল করেছে, কথা বল। রোজি এবার বাবাকে ডেকে উঠল, আব্বু। মেয়ের আবেগ মিশ্রিত কণ্ঠের ডাকে লুৎফর রহমানের চোখের বাঁধ ভেঙে পড়ল যেন। তবুও কোনোমতে নিজেকে সামলিয়ে বললেন, আম্মু কেমন আছো মা? বাসায় এসো আম্মু। বাবার কান্না শরিত কণ্ঠস্বর শুনে রোজি আর নিজেকে ধরে রাখতে পারল না। ওপাশে সেও ডুকরে কেঁদে উঠল। ফোনের দুই প্রান্তে একই রক্তের দুটি হৃদয়ের
একই তালে রক্তক্ষরণ হচ্ছে। লুৎফর রহমান আবারও মিনতি করে ডেকে উঠলেন মেয়েকে। আম্মু, রোজি ফিরে এসো মা। রোজি ফুঁপিয়ে কেঁদে বলল, বাসায় গেলে আব্বু আবার মাহির ভাইকে ছেড়ে দেওয়ার জন্য জোর করবে আমাকে। আমি যাব না আব্বু। আমাদের ছেড়ে থাকতে কষ্ট হবে না মা? হবে তো, অনেক কষ্ট হবে, তাও যাব না। মাহির ভাইয়ের সাথে থাকবো। তুমি এসো আমাকে দেখতে, আমি তোমার অফিসে যাব দেখা করতে। আর আম্মু সব মেনে নিয়ে যেতে বলবে, তখন বাড়ি যাব। বাড়িতে ভাঙা গলার অকপট জবাব রোজির। মাহির পরম শান্তিময় একটা নিঃশ্বাস ছাড়ল। লুৎফর রহমান বললেন, আচ্ছা আম্মু, তোমার যেখানে ভালো থাকবে সেখানেই থাকো। আব্বু দেখতে যাব তোমাকে। তুমি একদম চিন্তা করো না। আমার জন্য চিন্তা করলে অসুস্থ হয়ে পড়বে, তখন আমি কষ্ট পাবো। আমরা প্রতিদিন দেখা করব আর সময় কাটাবো, কেমন আব্বু? আচ্ছা আম্মু, নিজের খেয়াল রেখো। মাহির এবার মীরার কলটি কেটে দিল। তারপর লুৎফর রহমানকে আশ্বস্ত করে দৃঢ় কণ্ঠে বলল, চাচা, আপনি এতটুকু নিশ্চিত থাকুন। পৃথিবীর যে কোনো দুর্গম প্রান্তেই হোক না কেন, এই মাহিরের সান্নিধ্য থাকলে আপনার মেয়েটা সবসময় ভালো থাকবে। ভোরের প্রথম আলো জানালার পর্দা ভেদ করে মীরার ঘরে ঢুকে পড়ল। শুভ্র দেয়ালে ঘেরা ঘরটি ধীরে ধীরে আলোকিত হয়ে উঠল সূর্যের নরম ছোঁয়ায়। রোজি তখনও গভীর ঘুমে আচ্ছন্ন। রাতের মানবিক ধকল কাটিয়ে শেষ রাতে ঘুমটা জেঁকে বসেছিল। মীরা আলতো করে ওর কাঁধ ছুঁয়ে ডাকল, রোজি, এই রোজি আপু। ঘুমের ঘোরেই চোখ মেলল রোজি। অপরিচিত ঘর, স্নিগ্ধ সকালের আলো আর মীরার মিষ্টি হাসিমাখা মুখটা ভেসে উঠল ওর আধো নিদ্রিত দৃষ্টিতে। তখনও কাটেনি মস্তিষ্কে, সবকিছুই ঝাপসা। তখনও মীরা ওর কানে ফোন চেপে ধরল। ওপাশ থেকে ভেসে আসা সেই অতি পরিচিত কণ্ঠস্বরটি মুহূর্তেই রোজির নিস্তেজ চেতনাকে জাগ্রত করল, মস্তিষ্ককে করে তুলল সজাগ সচল। রোজ, ঘুম হয়েছে প্রাণ? স্নিগ্ধ রমণীর ঘুমো ঘুমো কণ্ঠ ছিঁড়ে বেরিয়ে এলো স্পষ্ট শব্দটি, যা সরাসরি পুষ্প ধনুক হয়ে ফুঁড়ে বসল মাহিরের বুকের ঠিক বাঁ দিকটায়। মাহির প্রশান্তিময় হেসে বলল, আচ্ছা, এখন উঠে পড়। বাসা পেয়ে গেছি আমরা, আমাকে নিয়ে যান তাহলে। বাসা যে এখন পুরো ফাঁকা, ফার্নিচার দিয়ে সাজাতে হবে না। আগে মীরার কোনো ফার্নিচার ছবি পাঠিয়েছি আমি, ঝটপট পছন্দ করে দে তো প্রাণ। আমি পারবো না, আমার পছন্দ ভালো না। ভালো মন্দ বুঝতে পারি না আমি। ভালো মন্দ বুঝতে হবে না, চোখে যেটা ভালো লাগবে সেটাকেই হ্যাঁ করে দিবি। আচ্ছা, দেখবো। আর শোন, নাস্তা করে মীরা তোকে শপিংয়ে নিয়ে যাবে। ততক্ষণে আমরা বাসা সাজাবো, তারপর বিকেলে তোকে নিয়ে আসবো, কেমন? ঠিক আছে। মাহিরের পাঠিয়ে দেওয়া ফার্নিচারের সবগুলো সিলেক্ট করতে বেশ বেগ পেতে হলো রোজিকে। গুণগত মান বিষয় না, কিন্তু সবগুলোই ওর চোখে মারাত্মক ঠেকেছে। কোনটাকে ছেড়ে কোনটা বাছাই করবে সেটাই বুঝে আসছে না মেয়েটার। প্রত্যেকটাই অসম্ভব সুন্দর আর ইউনিক, কিন্তু সবগুলো তো আর ঘরে তোলা সম্ভব না। মাহির বলেছে দুটো বেডরুম, একটা ড্রয়িং রুম আর ডাইনিংয়ের জন্য প্রয়োজনীয় ফার্নিচার দেখতে, অথচ পিকচার পাঠিয়েছে 50টারও বেশি আইটেমের। অগত্র বিভ্রান্ত রোজি আপু 10-20 করে গুনে কয়েকটা সিলেক্ট করলো, আর মীরা সেগুলোর স্ক্রিনশট পাঠিয়ে দিল মাহিরকে। সকালের নাস্তা শেষে রোজিকে নিয়ে শপিংয়ে এলো মীরা। দীর্ঘক্ষণ ধরে চলল কেনাকাটা, জামা, জুতা, প্রয়োজনীয় প্রসাধনী সামগ্রী সহ সকল দরকারি জিনিস কিনল রোজির জন্য। এছাড়া রোজি নিজে পছন্দ করে ঘর সাজানোর জন্য কয়েকটা শোপিসও কিনে নিল। শপিং করে
ফিরতে দুপুর গড়িয়ে বিকেল হয়ে এলো প্রায়। দুপুরের খাবার বাহিরেই খেয়েছে তারা। তবে এর মধ্যে একেবারের জন্য তাদেরকে কল করার সময় সুযোগ মেলেনি মাহিরের। দেখতে দেখতে বিকেলটাও গড়িয়ে গেল। মাহিরের নামাজ পড়ে রোজি নিজেই এবার মীরাকে বলল, মাহিরকে একবার কল কর তো। মীরা মাহিরের নাম্বার ডায়াল করে ফোনটা রোজির হাতে দিল। কল রিসিভ হতেই ওপাশ থেকে রাস্তার কোলাহলের সাথে মাহিরের ব্যস্ত কণ্ঠস্বর ভেসে এলো মীরা। রোজিকে নিয়ে রেডি হয়ে থাক, আমি আসতেছি। রোজি মৃদু হেসে বলল, মাহির ভাই, আমি রোজি। ও রোজ, তৈরি হয়ে নে, আমি আসতেছি নিতে। আচ্ছা। প্রায় 10 মিনিট পর গেটে এসে মীরাকে ফোন দিল মাহির। মীরা আর রোজি তৈরি হয়েছিল। মাহিরের কল পেয়ে জিনিসপত্র নিয়ে নিচে নেমে এলো নিচে। তারপর মীরার গাড়ি করেই নতুন বাসার উদ্দেশ্যে রওনা দিল ওরা। গাড়ি এসে থামলো একটা 4 তলা বিল্ডিংয়ের সামনে। অন্ধকারে আশপাশটা তেমন বোঝা না গেলেও জায়গাটা যে বেশ নির্জন তা ঠিকই আন্দাজ করা গেল। চারপাশ গুমোট অন্ধকারে ছেয়ে আছে। রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একমাত্র ল্যাম্পপোস্ট আর উক্ত বিল্ডিংয়ের ফ্ল্যাটের জানালা দিয়েই চুইয়ে আসা মৃদু আলো ব্যতীত চারপাশে আর কোনো প্রকার আলোর উৎস চোখে পড়ছে না। গাড়ি থেকে নেমে এলো। গুমোট পরিবেশ দেখে মীরা বলল, মাহির, জায়গাটা একটু বেশি নির্জন হয়ে গেল না? গাড়ির ডিকি থেকে জিনিসগুলো বের করতে করতে মাহির বলল, রাতের বেলা তাই এমন মনে হচ্ছে। দিনের বেলা জায়গাটা খুব সুন্দর একটা ভাইব দেয়। নদীর পাড়ের এই এলাকাটা আমার আগে থেকে অনেক পছন্দের। ফ্ল্যাটের গেটে পা রাখা মাত্রই চমকে উঠল রোজি। চমকে ওঠার কারণ হলো পিউ, পারভেজ, সাজু আর মুক্তাদির। ওরা ড্রয়িং রুমে বসে মাহিরদের আসার অপেক্ষা করছিল। রোজিকে দেখা মাত্রই সবাই মিলে একসাথে চেঁচিয়ে উঠল, ওয়েলকাম মিসেস মাহির, ওয়েলকাম টু ইউর নিউ হোম। সেই সাথে ওর গায়ে এক গাদা গোলাপ আর গাঁদা ফুলের পাপড়ি ছিটাতে লাগলো। বড় ভাই বোনদের মুখে এমন সম্ভাষণ শুনে কিঞ্চিৎ বিব্রত বোধ করল মেয়েটা, কিন্তু তা প্রকাশ না করে মুচকি হাসার চেষ্টা করল সে। তন্মধ্যে আবার পারভেজ একটা বিশাল ফুলের তোড়া রোজির হাতে দিয়ে বলল, নতুন সংসারে আপনাকে স্বাগতম ভাবিজান। মাহির রক্তচক্ষু নিয়ে তাকালো পারভেজের দিকে। সে জানত না গর্দভের দলবলেরা এসব প্ল্যান এঁটে রেখেছে। না হলে আগেই নিষেধ করে দিল সে। সব সময় রোজিকে সহজ ফিল করাতে চায়। আর রোজির স্বভাবের একটা মেয়ের কাছে এমন আচরণ স্বভাবতই বিব্রতকর। মাহিরের রক্তচক্ষু দেখে ভড়কে গেল পারভেজ। পরিস্থিতি বেগতিক বুঝে কোনো বাক্য ব্যয় না করেই সে রোজির হাত থেকে ফুলের তোড়াটা পুনরায় নিজের কবজায় ফিরিয়ে নিল। স্বাভাবিক ভঙ্গিতে বলল, রোজি, এসো বোন, ভেতরে এসো। দরজার সামনে থেকে সবাই সরে দাঁড়ালে রোজিকে এবার ভেতরে প্রবেশ করলো। তবে মেয়েটা একটু বসতেও পারল না। তার আগেই পিউ ওর হাত ধরে পুরো ফ্ল্যাট দেখাতে নিয়ে গেল। ছোটখাটো ফ্ল্যাটটি বেশ আধুনিক, ছাঁচে গড়া। 2টো বেডরুম, প্রতিটির সাথেই রয়েছে প্রশস্ত বারান্দা। বিশাল ড্রয়িং রুমটির একপাশ জুড়ে কাচের থাই দেয়াল, যেখানে শুভ্র রঙের পর্দা ঝুলছে। সেপারেট কোনো রান্নাঘর নেই। ড্রয়িংয়ের এক পাশেই রান্নার ক্যাবিনেট বসানো। সব জায়গাতেই প্রয়োজনীয় ফার্নিচার রাখা হয়েছে। সবকিছু ছিমছাম গোছানো। দেখেই মনে হবে কেবল আজকেই সাজানো হয়েছে এই বাড়িটি। পিউ বলল, রোজ, পছন্দ হয়েছে? রোজির ওপর নিজ মাথা দুলিয়ে বলল, আপু, অনেক সুন্দর। মীরা বলল, আসলেই এতটুকু সময়ের মধ্যে দারুণ সাজিয়েছিস পিউ। তোকে একদিন হায়ার করে নিয়ে যাব আমার বাসা সাজানোর জন্য। ডিল ফাইনাল করে পিউকে বুক করতে হয়। আগে বল, কত পারিশ্রমিক দিবি? মানে, মাহির তো
তোর আপন আর আমি কি তোর পর? যে আমার প্রসঙ্গে পারিশ্রমিকের কথা আসছে। সো ফ্রেন্ডস, গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন এবং ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাইকে।